তো সেই বিখ্যাত কপোতাক্ষ নদ দেখে মনটাকে এমন হচ্ছে, সত্যি কথা হলো যে এখানে এসে গায়ের লোমটা দাঁড়ায় গেছে। দেখেন গায়ের লোমটা দাঁড়ায় গেছে যে বিখ্যাত মানুষগুলা কোথায় বসে তাদের সৃষ্টিগুলাকে তারা এভাবে মানুষের কাছে তুলে ধরছে, সেটা যখন নিজে স্বচক্ষে দেখতেছি তখন সত্যি কথা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি দর্শক। তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি দর্শক। তো আপনারা হলো যে এই সকল জায়গায় আসবেন, দেখবেন বিখ্যাত মানুষদের কবিতাগুলো আপনারা হলো যে পড়বেন, দেখবেন, তাদের জীবনী সম্পর্কে জানবেন। এই যে ওনার বিখ্যাত একটা কবিতার একটা লাইন, যেটা হলো দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল, সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি। সেখানে উনি ওনার মায়ের নাম এবং ওনার যে বাবার নামও উনি বলছেন ওইখানে কবিতার মধ্যে। তো দর্শক এই যে দেখেন এখানে অনেক ভাইয়েরা আসছে, এই যে ওনারা এখানকার কেশবপুরেরই। তো এই যে ওনারা মধুসূদন দত্তের বাড়িটা দেখতে আসছে। ভাইয়ের নাম কি? আমার নাম শুভ। শুভ ভাই, এই যে শুভ ভাই, তো কেমন আপনার এটা ঘুরে কেমন লাগতেছে ভাইয়া? হ্যাঁ, ভালো লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর, ঐতিহাসিক একটা জায়গা, খুব সুন্দর লাগতেছে। দীপ্ত চৌধুরী ভাই, তো দীপ্ত চৌধুরী আপনি চিরং থেকে আসছেন, পটিয়া থেকে, কেমন লাগতেছে আপনার এই যে এত সুন্দর? একটা আশা ছিল যে এখানে আসবো, মধুসূদন অর্থাৎ উনি একজন মহাকবি, ওনার এই স্থানটা ঘুরে দেখার একটা ওদের আগ্রহ ছিল, আশা ছিল। হ্যাঁ, সেটা আজকে পূরণ হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা আচ্ছা, মন থেকে অবশ্যই। কোথায় আছে? আমরা আছি এখন যশোরে, কেশবপুরে যাচ্ছি একটু ঘুরতে, দেখা হবে ওখানে। দর্শক এই যে আমরা এখন আছি আমরা হলো যে মনিরামপুর রাজগঞ্জ বাজার, এখান থেকে যাব হলো কেশবপুর। তো এখান থেকে রিজার্ভ ওইভাবে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আমরা যাব হলো কেশবপুর থেকে আমাদের বাকি যে স্পটগুলো আছে সেগুলো ঘুরবো। তো আপনারা হলো এই জায়গায় আসলে এটা দেখার পরে আপনারা হলো যে চলে যাবেন, রিজার্ভে একটু খরচ বেশি হবে, আপনারা লোকালি চলে যাবেন, এই বাজারে আসবেন, এটা হলো যে অটো স্ট্যান্ড, এখানে এসে এখান থেকে দেন আপনারা চলে যাবেন হলো কেশবপুর লোকালে গিয়ে কেশবপুর থেকে দেন আপনারা হলো অন্যান্য গাড়িতে যেতে পারবেন। তো এই যে এটা হলো যে এই স্ট্যান্ডটা, এটা হলো যে অটো স্ট্যান্ড ঝাপা বাওয়ার। এটা হলো আমরা ঝাপা বাওয়ারটা দেখা শেষ করছি, শেষ করে দেন এই জায়গায় আসছি। আপনারা ঝাপা বাওয়ারটা শেষ হলে আবার স্ট্যান্ডে চলে আসবেন, এখান থেকে দেন কেশবপুরে বাকি যে স্পটগুলো আছে সেগুলো হলো যে আপনারা একদিনে ঘুরতে পারবেন। তো দর্শক আমরা চলে যাচ্ছি কেশবপুর উপজেলার সামনে, সেখান থেকে আমরা সারাদিনের জন্য একটি গাড়ি ভাড়া করব এবং সেখান থেকে সেই গাড়ি দিয়ে আমরা আমাদের পরবর্তী যে 4টা স্পট রয়েছে সেগুলো ঘুরব। তবে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো মহাকবি, বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, যেটি কপোতাক্ষ নদীর পাড়ে অবস্থিত সাগরদাড়িতে। সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং তিনি ছোটবেলায় যে মসজিদে ফার্সি ভাষা শিখতেন সেই মসজিদটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একদম চলে আসছি কেশবপুর শহরের একদম মাঝামাঝি। চলেন আপনাদেরকে দেখাই বাকিটা। হলো কেশবপুর ত্রিমোহনী। দর্শক তো এই যে চলে আসছি হলো কেশবপুর উপজেলা। তো এখানেই হলো এটা হলো টেম্পো স্ট্যান্ড, এখান থেকে আপনারা মাইকেল মধুসূদন দত্ত, তারপরে শেখের মসজিদ, এই সবগুলো জায়গা এখান থেকে যেতে পারবেন। তো ঠিক এখানে চলে আসবেন, এটা হলো ত্রিমোহনী থেকে একটু সামনে।
উপজেলা পৌরসভার পাশে। এখানে এসে হলো আপনারা হলো আপনাদের জায়গা ঘোরার জন্য অটোগুলো পাবেন। তো এটা কত দেখি রিজার্ভ করে দেন আপনাদেরকে জানা। দর্শক, এই যে আমরা চারটা জায়গায় যাব। ভরত রাজার দেওল, তারপরে হাম্মামখানা, শেখপুরা জামা মসজিদ, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। তো আমরা এই যে কেশবপুর, এই যে পানি উন্নয়ন বোর্ডের ঠিক একটু সামনেই হলো স্টেশনটা। এখান থেকে আমরা হলো 900 টাকা রিজার্ভ করছি। উনি আবার ঘুরে আমাদেরকে এখানে নামাই দেবেন। এখান থেকে আমরা মনিহাট যাব, দেন আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা হলো 900-1000-এর মধ্যেই এখান থেকে রিজার্ভ। আপনারা এই জায়গায় এসে আপনারা হলো অটোগুলো ভাড়া করতে পারেন। তো চলেন আপনাদেরকে হলো ঘুরাই দেখাই। আশা করি স্পটগুলো আপনাদের খুব অনেক ভালো লাগবে। তো দর্শক, এই যে শহীদুল ভাই হলো আমাদের সাথে যাইতেছে আজকে আমাদের ট্যুরের পার্টনার। কেশবপুর থেকে আমাদেরকে উনি 4টা স্পট ঘুরে আবার এই জায়গায় নামা দিবেন। তো আমরা ভাইয়ার নাম্বারটা আমার ডেসক্রিপশনে দিব। আপনারা হলো যশোরে আসলে কেশবপুরের এই জায়গাগুলো ঘুরলে ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে, চলেন ভাই, আজকে আপনি আমাদের পার্টনার, ট্যুর পার্টনার। চলেন ভাই, আশা করি ট্যুরটা ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শহীদ ভাই। শহীদ ভাই, ওকে। শহীদ ভাই আছে আজকে আমাদের সাথে। এগুলো সব পড়াই দিছিল না? দেখেন এখানে দেখে মনে হচ্ছে আমাদের আগে জাম্বুরি পার্ক দেখছেন। এটা হলো কেশবপুর পৌরসভা। দেখেন এটা হলো উপজেলা, এই যে কেশবপুর উপজেলা পরিষদ। আমার তো জাম্বুরি পার্কের পাশে, এই যে কেশবপুর উপজেলা, এই দিক দিয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা চলে আসলাম শেখেরপুর জামে মসজিদ, যেটি শেখপুরা জামা মসজিদ হিসেবে পরিচিত, যেটি মুঘল রীতিতে নির্মিত। মসজিদটিতে মাইকেল মধুসূদন দত্ত উনি এখানে ফার্সি ভাষা শিখতেন। তো সেই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট শেখপুরা জামা মসজিদ হিসেবে পরিচিত। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে অবস্থিত। সাগরদাড়ি ইউনিয়নের একটি সমৃদ্ধ গ্রাম হলো শেখপুরা। গ্রামের নামেই মসজিদটির নামকরণ করা হয় শেখপুরা জামা মসজিদ। 1997 সালের শেষের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটির সংস্কার করে এবং পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেয়। এই মসজিদটির ইতিহাস সম্পর্কে যেটি জানা যায় সেটি হলো কবি মাইকেল মধুসূদন দত্তের বাল্যকালের পাঠশালা এই মসজিদটি। মসজিদের সামনেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড রয়েছে এবং সেই সাইনবোর্ডে লেখা রয়েছে এই মসজিদে শিশু মধুসূদন ফার্সি ভাষা শিখতেন এখানে। মসজিদটির নির্মাণকাল আনুমানিক খ্রিস্টীয় 18 শতকে অবস্থিত। তো চলেন এই মসজিদটি ঘুরে দেখব। এই মসজিদটির সৌন্দর্যটা দেখে দেন আমরা এখান থেকে চলে যাব মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়িতে, ওনার যে পৈতৃক ভিটা, যেখানে ওনার চাচার বাড়ি রয়েছে এবং যে কপোতক্ষ নদ, যে কপোতক্ষ নদকে ঘিরে উনি কবিতা লিখেছেন, সেই কপোতক্ষ নদটা আমরা দেখব। তো সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর থাকেন আমার একদম ভিডিও শেষ পর্যন্ত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। চলেন মসজিদটা আমরা একটু ঘুরে দেখে আমরা এখান থেকে চলে যাব মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে।
দর্শক এই যে চলে আসলাম যশোর জেলা পরিষদ পরিচালিত ডাকবাংলো পিকনিক শেড আর মধু উদ্যান ও শিশু পার্ক। টোটাল এটা এখন একটা মধুপল্লী, তো মধুপল্লী হিসাবেই এখন এটা পরিচিত। তো সেই জায়গাটা হলো বিখ্যাত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, যেটা 200 বছর আগের পুরনো ওনার বাড়ি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে হলো আছে দেখেন, দেশি পর্যটকের জন্য 300 টাকা, বিদেশি পর্যটকের জন্য 300, দেশি পর্যটকের জন্য সার্ভ করতে জন্য 100 টাকা, আর এই যে দেশি পর্যটকের জন্য 20 টাকা। তো এই যে এখানেও দেখেন, এখানে টিকিটের প্রাইসের এটা দেওয়া আছে, খুব অল্প মূল্যেই কিন্তু এখানে দর্শনার্থীরা দেখার সুযোগ পাচ্ছেন। তো তো দর্শক, মধুসূদন দত্তের যে বাড়িটি সেটি এখন মধুপল্লী হিসেবে পরিচিত। তো দেখেন এখানে খুব সুন্দর একটি নাম ফলক রয়েছে এবং খুব সুন্দর একটি এন্ট্রি রয়েছে। এখানে অনেক ধরনের দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে। তো যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি এবং সাগরদাড়ি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লী হিসেবে নামকরণ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। দেখেন এখানে খুব সুন্দর একটি ওনার কবিতার 2টি লাইন এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে, খুব বিখ্যাত একটা কবিতার 2টি লাইন এখানে দেওয়া রয়েছে। যদিও মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামকিশোর দত্ত খুলনা জেলার গোপালপুর গ্রামে বাস করতেন। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামনিধি দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে স্থানান্তরিত হয়ে জমিদারি ক্রয় করে দেবালয় স্থাপন করেন। এখানে খুবই সুন্দর একটি, এখানে নামফলকের পাশেই খুব সুন্দর একটা দিঘি, যেই দিঘিতে হলো যে এখানে খুব সুন্দর একটি ঘাট রয়েছে, যেখানে ওনার শৈশব, উনি এই ঘাটে বসে ওনার শৈশবটা কাটিয়েছেন। তো মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে একটি নৌঘাট এবং কাঠবাদামের গাছ রয়েছে। এই ঘাটটিকে কবির বিদায়ী ঘাট বলা হয়। কথিত আছে 1862 সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন, তখন পরিবার কবিকে ফিরিয়ে দেন। তখন কবি এই ঘাটের কাঠবাদাম গাছের তলায় তাঁবু কাটিয়ে 14 দিন অবস্থান করে কলকাতা চলে যান। তো দর্শক এই যে দেখেন এখানে অনেক ভাইরা আসছে, এই যে ওনারা এখানকার কেশবপুরেরই। তো এই যে ওনারা মধুসূদন দত্তের বাড়িটা দেখতে আসছে। ভাইয়ের নাম কি? আমার নাম শুভ। শুভ ভাই, এই যে শুভ ভাই, তো কেমন আপনার এটা ঘুরে কেমন লাগতেছে ভাইয়া? হ্যাঁ, ভালো লাগতেছে, পরিবেশটা খুব সুন্দর, ঐতিহাসিক একটা জায়গা, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আসেন চলেন আপনাদের সাথে একটু ঘুরাই দেখি। তো দর্শক এই যে এটা হলো যে কবির পৈতৃক বাড়ি। এখানে হলো যে এই যে এখানে হলো একটা লাইব্রেরি আছে, একটা লাইব্রেরি আছে, পাঠাগার আছে। তো এই যে দেখেন এটা হলো লাইব্রেরি। এটা হলো কবির পৈতৃক বাড়ি। আপনি প্রথম আসেন, এদিকে আছে। তো দর্শক এই যে এটাই হলো কবির পৈতৃক বাড়ি, সেই 1800, এটাই হলো কবির পারিবারিক পূজা মন্দির। 1824 সালে উনি হলো যে এখানে জন্মগ্রহণ করছেন। পরবর্তীতে উনি একটা সময় কলকাতা চলে যান এবং সেখানেই উনি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। সেখানেই হলো
কবির কবরস্থান আছে। তো সেই বিখ্যাত কপোতাক্ষ নদীর পাশেই হলো যে ওনার কবির বাড়ি, সেই বাড়িকে ঘিরে উনি কবিতাও লিখছেন। তো এখানে যে দেখেন যশোরের পাশাপাশি যে এখানে চিরং থেকেও আসছে, ভাইয়ের নাম কি? চৌধুরী। হ্যাঁ, দীপ্ত চৌধুরী। দীপ্ত চৌধুরী ভাই। তো দীপ্ত চৌধুরী আপনি চিরং থেকে আসছেন, পটিয়া থেকে। কেমন লাগতেছে আপনার এই যে এত সুন্দর? একটা আশা ছিল যে এখানে আসবো, কত সুন্দর অর্থাৎ উনি একজন মহাকবি, ওনার এই স্থানটা ঘুরে দেখার একটা অধীর আগ্রহ ছিল, আশা ছিল। হ্যাঁ, সেটা আজকে পূরণ হয়েছে। হ্যাঁ অবশ্যই, এটা আচ্ছা, মন থেকে অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন। তো এই যে দেখেন উনি হলো যে সেই বিখ্যাত কবির বাড়ি দেখবে, এটা চিটং থেকে উনি চলে আসছে। তো এই যে আপনারা হলো যে আসবেন, এসে এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখবেন। তো এই যে দেখেন এটা হলো যে ওনার এই যে পারিবারিক ওনার ব্যবহারের জিনিসপত্রগুলো এখানে আছে। এটার উপরে বক্স কলকাতার লোয়ার সার্কুলারে অবস্থিত কবির লক্ষ্যের সমাধি। তো এখানেই দেখেন ওনার ব্যবহারের অনেক জিনিসপত্র আছে, তারপর আয়না, ওনার টিফিন ক্যারিয়ার, এই যে তখনকার সময়ের টিফিন ক্যারিয়ার। তো এই যে এখানে আমাদের চিটাং থেকে যে ভাইরা আসছেন এবং এখানে যারা আছেন ঘুরে ঘুরে দেখতেছেন, হলো কলের গানের মেশিন, টুপি রাখার বাক্স। দেখেন তখনকার সময় টুপি রাখার বাক্স। তো দেখেন, তো দর্শক, এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো কবির কাকার বাড়ি। তো এই বাড়িগুলোর অপূর্ব নির্মাণ শৈলীর জন্য 1968 সালের 26শে অক্টোবর তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ মধুসূদন দত্তের দোতলা বাড়িটিকে পুরকীর্তি হিসেবে ঘোষণা ও সংস্কার করে। 1996 সালে পুরো বাড়ির চারপাশে সীমানা দেয়াল নির্মাণ করেন এবং সুন্দর প্রবেশদ্বার, একটি মঞ্চ, অভ্যর্থনা স্থাপনা তৈরি এবং পুনঃসংস্কার কাজ করার ফলে বাড়িটির বর্তমান যে রূপ সেটি লাভ করে। তো দেখেন, এটা হলো কবির কাকার বাড়ির দরজা। ঠিক কাকার বাড়ির একদম পিছনের যে সাইডটা রয়েছে সেই সাইডটাতে আমরা আছি। খুবই সুন্দর একটি বাড়ি এবং খুবই এখনকার দিনেও এটি খুবই আধুনিক একটি স্থাপনা হিসেবে বিবেচিত হয় এবং এত সুন্দর একটি বাড়ির চারপাশটা
এত সুন্দর সবুজ গাছগাছালিতে ভরা, যেটি সত্যি আপনি যদি ওই জায়গায় না গিয়ে এই বাড়িটি না দেখেন আপনি কখনোই এই বাড়ির সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারবেন না। তো চলেন বাড়িটি সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে আসি। তো দর্শক, অনুভূতি আর চিন্তার অপূর্ব বাস্তবায়নের নবরূপকার হলো মাইকেল মধুসূদন দত্ত এবং বাংলা সাহিত্য ও যেন একই বৃন্তে ফুটে থাকা দুটি ফুল। সাহিত্যের গতানুগতিক আদর্শ উৎখাত করে নতুন আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন কবি মাইকেল মধুসূদন দত্ত। নীতি দীর্ঘ জীবনের ভিতর মাইকেল যে আত্মপ্রত্যয় ও আত্মদোহের ছাপ বাংলা সাহিত্যে রেখে গেছেন তা সত্যি কথায় অসাধারণ এবং অবিস্মরণীয়। দেখেন এখানে তার একটা বিখ্যাত কবি আত্মবিলাপ, সেই আত্মবিলাপ কবিতাটা এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে। এখানে অসংখ্য কবিতার এরকম বিলবোর্ড দেখতে পাবেন যেটি আপনাকে আসলেই মুগ্ধ করবে। তো বাংলা সাহিত্যের আধুনিকতার আলোকবর্তিকা মাইকেল মধুসূদন দত্ত 1828 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি শনিবার যশোর জেলার এই কৈশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। ছন্দের নানা মাত্রিক পরীক্ষা, মিল বিন্যাস, অমিলতা ও জ্যোতি স্বাধীনতা দিয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার সীমানাকে বহুদূর প্রসারিত করেছেন। বাংলা সাহিত্যকে এতদিন যে লোহার বেড়ির মতো পায়ের শিকল পরিয়ে রাখা হয়েছিল সোনার কঠিন স্পর্শে মাইকেল মধুসূদন দত্ত নিদ্রিত রাজকন্যার ঘুম ভাঙালেন। দেখেন এখানে আরেকটা কবি বঙ্গভূমির প্রতি তার যে বঙ্গভূমির প্রতি ভালোবাসা উজাড় করে তিনি আরেকটা যে কবিতা লিখেছেন সেটা এখানে রয়েছে। এখানে আরো একটা কবিতা রয়েছে যেটি হলো এই ধরনের অসংখ্য ওনার বিখ্যাত কবিতাগুলো এখানে খুব সুন্দর করে বিলবোর্ড করে বিভিন্ন ধরনের কালারফুল লেখনির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখেন এখানেই হলো যে এটি প্রাথমিক বিদ্যালয়, যেটিতে হলো এই কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি ছোটবেলায় এই স্কুলে পড়াশোনা করতেন। এর পাশেই যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো দিঘি, খুব সুন্দর একটা দিঘি এবং এই দিঘিতে হলো উনার শৈশব এই দিঘির পাশেই উনার শৈশবটা উনি কাটিয়েছেন। এখানে খুব সুন্দর একটি ঘাট রয়েছে, অসংখ্য সুন্দর সুন্দর জিনিস এই কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির চারপাশে রয়েছে, যেটি আসলেই আপনাকে মুগ্ধ করবে। এই সুন্দর দৃশ্য, এই সুন্দর বাড়িটি আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে সাগরদাড়ির সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো পোস্ট অফিস হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তো যেটি বলছিলাম দর্শক, সেটি হলো যে সাহিত্যের শর্মিষ্ঠা পদ্মাবতী, বুড়ো শালিকের ঘাড়ে রো কৃষ্ণকুমারী, একেই বলে কি সভ্যতা, তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বদকাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য ও তার অনবদ্য অবদান। তার লেখা বাংলা সাহিত্যকে দিয়েছে আলাদা রূপ মাধুর্য, যা বাঙালিকে নতুন করে ভাবতে শিখিয়েছে। দর্শক, বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা পুরুষ মৃত্যুবরণ করেন 1873 সালের 29শে জুন রবিবার। তো দর্শক, যখনই উনার এই পৈতৃক বাড়িটা দেখছিলাম এবং উনার কাকার বাড়ি, উনার হলো যে বিভিন্ন এই যে এই ঘাটটা, এই ঘাটেই হলো যে উনি ওনার যে শৈশব সেই এই পুকুর ঘাটে উনি কাটিয়েছেন। এখানে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে নিয়ে উনি একটি কবিতা লিখেছেন, সেই কবিতাটাও এখানে রয়েছে। এই সেই কবির পারিবারিক পুকুর ঘাট। এখানে শুধুমাত্র কবি না, কবির পারিবারিক পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও এই ঘাটে বসে ওনারা গোসল করতেন, এই ঘাটে বসে ওনাদের টাইম স্পেন্ড করতেন। তো আমরা সেই বিখ্যাত কবির বাড়িতে রয়েছি, সেই বাড়িটা দেখছি আর আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। তো দর্শক, এখান থেকেই হলো যে এই এখন যে গেটটা দেখতে পাচ্ছেন
সেই গেটটি হলো কবির নিজস্ব যে গেট, সেটি যখন ওনাদের যে পৈতৃক বাড়ির যে মেইন গেটটা ছিল সেই গেটটা, বর্তমানে এই গেটের সামনে দিয়ে হলো বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে, বাট গেটটি এখনও অক্ষত রয়েছে। আপনারা গেলে এই গেটটি অবশ্যই দেখতে পাবেন। এই গেটের ডান পাশে, আমি এখন যে দিক থেকে আসি সেই ডান পাশে হলো নতুন আরেকটি গেট তৈরি করা রয়েছে এবং সেখানে নিরাপত্তা প্রহরী এবং টিকিটের জন্য আলাদা খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। তো সেই জায়গায় আসি, এখানে জাদুঘরও রয়েছে একটি। তো আপনি একটু ভিডিও করেন, আমি বলি। বলেন। হ্যাঁ, কিন্তু কিছু করা লাগবে নাকি? না, শুধু ধরলে অবশ্যই লাগে। তো দর্শক, এই যে দেখেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এই যে আম গাছ, আম পেকে নিচে পড়ে আছে, এত মজার। তো এই যে আমটা খাইছি, দেখেন ওটা মধুর মতো। তো এটা একটা স্মৃতি, মেমোরেবল একটা স্মৃতি যে মাইকেলের বাড়ির হলো যে আম খাইছি এখানে এসে, গাছ পাকা আম। তো সবাই আপনারা হলো যে যশোরে আসলে অবশ্যই হলো মাইকেলের বাড়িতে আসবেন। ওনার যে জাদুঘর, ওনার পৈতৃক ভিটা, চাচাদের ভিটা, সব কিছু আপনারা দেখে যাবেন। ডাক বাংলো আছে এখানে, সব কিছু দেখে যাবেন এবং যশোরটা অবশ্যই ঘুরবেন। দর্শক, এইটা হলো যে কবির আগের যে গেট, যেটা হলো ওনাদের পৈতৃক যে গেট, সেই গেটটা দেখেন, সেই পুরাতন আমলের গেট এখনও টিকে আছে, প্রায় 200 বছর আগের গেট। আর এখানে দেখেন কবিতাগুলো খুব সুন্দরভাবে আছে, কবি মাতৃভাষা, বঙ্গভাষা। তো আপনারা ঘুরবেন, এই যে দেখেন কবি মাতৃভাষা, আর ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকবে এবং অনেক কিছু জানতে পারবেন দেশ সম্পর্কে, দেশের বিখ্যাত মানুষদের সম্পর্কে এবং বিখ্যাত স্থাপনাগুলো আপনারা ঘুরবেন, দেখবেন এবং সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং এই দেশের অনেক বিখ্যাত মানুষের জীবনী সম্পর্কে জানতে পারবেন। তো খুব ভালো একটা আইডিয়া হবে, আপনারা সেটা আপনাদের পরবর্তী প্রজন্মের সাথে আপনারা শেয়ার করতে পারবেন। তো এই ছিল কবির বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন। আবারও এই যে সমাধিলিপি দেখেন, এখানে লাস্ট সমাধিলিপিটা পড়ে শেষ করছি। মধুকবি রচিত সমাধিলিপি। দাঁড়াও প্রথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল, এই সমাধিস্থলে জননীর কুলে শিশুল অভয়ে যেমতি বিরাম, মহির পদে মহা নিদ্রাবত দত্তকুলোদ্যব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর তীরে কপোতক্ষ তীরে জন্মভূমি জন্মধাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। এই ছিল কবির এই সমাধিলিপি, কবির যে সমাধি সেখানে, সেই লিপিটা এখানে আছে, বাট ওনার সমাধিটা কলকাতাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাইকেলের বাড়ি থেকে, কবির এই বিখ্যাত মহাকবির বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আর এখানে যারা দায়িত্বে আছেন ভাইয়েরা খুবই আন্তরিক, খুবই আমাদেরকে যত্ন সহকারে এখানে আমাদেরকে দেখাচ্ছে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিছে। তো আপনারা আসলে এখানে অবশ্যই ওয়েলকাম পাবেন এবং ঘুরবেন, বেশি বেশি ঘুরবেন, দেশ সম্পর্কে, দেশের বিখ্যাত মানুষদের সম্পর্কে জানার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই বিখ্যাত ওনার একটা কবিতাতে কপোতক্ষ নদ নিয়ে একটা কবিতা আছে, সেটা এই সেই বিখ্যাত কপোতক্ষ নদ। দেখেন, এই সেই বিখ্যাত কপোতক্ষ নদ। তো এই যে দর্শক, এই যে আপনাদেরকে দেখালাম এই সেই বিখ্যাত কবির কপোতক্ষ নদ, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, আপনারা এসে দেখবেন। তো সেই বিখ্যাত কপোতক্ষ নদ দেখে মনটাকে এমন হচ্ছে, সত্যি কথা হলো যে এখানে এসে গায়ের লোমটা দাঁড়ায় গেছে। দেখেন গায়ের লোমটা দাঁড়ায় গেছে, যে
বিখ্যাত মানুষগুলা কোথায় বসে তাদের সৃষ্টিগুলাকে তারা এভাবে মানুষের কাছে তুলে ধরছে, সেটা যখন নিজে স্বচক্ষে দেখতেছি তখন সত্যি কথা আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি দর্শক। তো সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি দর্শক। তো আপনারা হলো যে এই সকল জায়গায় আসবেন, দেখবেন বিখ্যাত মানুষদের কবিতাগুলো আপনারা হলো যে পড়বেন, দেখবেন, তাদের জীবনী সম্পর্কে জানবেন। তো সেই কপোতক্ষণ দেখে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।